দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জটিলতা কেটে যাওয়ায় দ্রুত এগুচ্ছে দেশের প্রথম উড়াল সড়ক নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলবে আগামী মার্চেই। পুরো চালু হলে অর্ধেকে নামবে ঢাকার যানজট। আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীরা নিজেরাই করছেন পরীক্ষা। চরম অব্যবস্থাপনায় লোকবল সংকটের অভিযোগ। রাজশাহীতে 24 ঘন্টায় করোনায় 7 জনের মৃত্যু। বরেন্দ্র অঞ্চলে করোনার প্রকোপে আম বেচাকেনায় ধস। সরবরাহ করতে না পারায় মণপ্রতি 500 টাকা পর্যন্ত কমেছে দর। জেলার বাইরে পাঠানোর ব্যবস্থায় পুলিশ। এবং বিশ্বকাপ বাছাইয়ে রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সল্টলেকের স্মৃতি পুঁজি করে দোহা জয়ের স্বপ্নে বিভোর জামাল ভুইয়ারা। প্রবাসীদের প্রত্যাশা জয়। We need your support and everybody pray for the team. এই মুহূর্তে মহাখালীর 7তলা বস্তিতে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মোমো, 7তলা বস্তিটিতে এখনো চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্ত যারা বাসিন্দা রয়েছেন তারা নিজেদের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ এর যে বসত ভিটাটি রয়েছে সেখানে কিন্তু তারা শেষ মুহূর্তে উদ্ধার কাজ চালাচ্ছেন। যদি কোনো জিনিস তারা উদ্ধার করতে পারেন যেগুলো তাদের কাজে লাগবে। আজ ভোর 4টা থেকে হওয়া যে ভয়াবহ আগুন সেটি কিন্তু পুড়িয়ে দিয়েছে এই বস্তিতে থাকা 500রও বেশি বসত বাড়ি এবং এখানে থাকা বেশ কিছু দোকান ছিল সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে রয়েছে। তবে কিছুক্ষণ আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এই আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য একটি সহায়তার প্যাকেজ ঘোষণা করেছেন। তিনি আজকে দুপুর এবং রাতে খাবার, পাশাপাশি তাদেরকে ঘর তোলার জন্য টিন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 5,000 টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি উত্তরের মেয়র যেটি বলেছেন যে এভাবে বারবার এই বস্তিতে আগুন লেগেছে। ইতিমধ্যে 2বার 6 মাস গত 24 নভেম্বর ভয়াবহ আগুন লেগেছিল এই বস্তিটিতে এবং আজকে ভোরে লেগেছিল। এই বিষয়টিকে কিন্তু তিনি এই বস্তিতে থাকা অবৈধ যে গ্যাস লাইন রয়েছে সেই বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন এই বস্তিবাসীকে পুনর্বাসনের জন্য একটি স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আসলে বস্তিতে এই ধরনের আগুন লাগার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাটাই কিন্তু বাস্তবিকতায় পরিণত হয়েছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বারবার বস্তিবাসীকে উচ্ছেদ নয় বরং পুনর্বাসনের কথা বলেছেন, ঠিক সেই লক্ষ্যে নিয়ে কিন্তু সিটি কর্পোরেশন থেকে শুরু করে দুর্যোগ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের সাথে একটি সমন্বিত বৈঠক করার কথা রয়েছে আগামী বুধবারে। এবং এই বুধবারে সেই বৈঠকে কিন্তু রাজধানীর শুধু এই 7তলা বস্তি নয়, করাইল বস্তি থেকে শুরু করে রাজধানীর যে সকল বস্তিগুলো রয়েছে সেগুলোর কিন্তু মান উন্নয়নে অর্থাৎ বস্তিবাসীদের পুনর্বাসন নিয়ে একটি রূপকল্প বিষয় কিন্তু সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঢাকা উত্তর সিটির মেয়র আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি জানাতে চাই যে এই আগুনটি কিন্তু ভোরে লাগা আগুন, প্রায় 3 ঘন্টা ধরে লাগাতার চলেছিল। তো তামিম, এই ছিল মহাখালীর ক্ষতিগ্রস্ত বস্তির উদ্ধার তৎপরতা এবং সেখানকার বাসিন্দাদের নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। তামিম, মহাখালীর 7তলা বস্তি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মার্জিয়া মোমো, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। অন্য প্রসঙ্গ, জমি অধিগ্রহণ ও বিনিয়োগ জটিলতা কেটে যাওয়ায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এরই মধ্যে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় 2400 পিলার, যার উপরে বসেছে আইগার্ডারও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরের শুরুতেই খুলে দেয়া হবে উড়াল সড়কের প্রথম অংশ। আর 2023-এর জুনে পুরো সড়ক খুলে দিলে ঢাকার 40 থেকে 50% যানজট কমে যাবে বলে প্রত্যাশা তাদের। রিপোর্ট মাহমুদ রাকিবের, ছবি তুলেছেন শাহিন রহমান। জমির তলদেশে মাটি তুলে পিলার নয়, যেন বসানো হচ্ছে রাজধানীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। যে স্বপ্ন বাস্তবায়নে দূর হবে যানজট, দূর হবে সড়কের ভোগান্তি। রোদ বর্ষা উপেক্ষা করে শ্রমিকদের চেষ্টায় ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে সারি সারি স্বপ্নের পিলারও। পাখির চোখে দেখলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অগ্রগতির দৃশ্য আরও স্পষ্ট বোঝা যায়। প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে বনানী তেজগাঁও হয়ে শেষ হবে চিটাগাং রোডে গিয়ে, যেখানে ওঠানামার জন্য 31টি র্যাম্প থাকবে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশে কাজ শেষ হয়েছে প্রায় 63%। দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত অংশে কাজ শেষ হয়েছে 17%, আর বাকি অংশের কাজ এখনো শুরু হয়নি। আগামী বছরের মার্চ এপ্রিলের দিকে
দিকে তেজগাঁ রেল স্টেশন পর্যন্ত ট্রাফিক চলাচলের জন্য চিন্তাভাবনা আমরা করছি। আমাদের যে ট্রাফিক স্টাডি আছে তাতে 50% ট্রাফিক যদি উপর দিয়ে যায় তাহলে নিচে 50% জায়গা অবশ্যই ফাঁকা হবে, সেই ক্ষেত্রে ট্রাফিক জ্যাম অনেকটাই লাঘব হবে। প্রকল্প পরিচালক জানান 2013 সালে কাজ শুরু হলেও বিনিয়োগকারী ও জমি অধিগ্রহণ জটিলতা থাকায় কাজে ধীর গতি ছিল, তবে গত এপ্রিলে সব জটিলতা কেটে গেছে। বর্তমানে বিনিয়োগকারী প্রতিষ্ঠান চায়না ICBC ব্যাংক এবং এক্সিম ব্যাংকের সাথে তারা ঋণ চুক্তি স্বাক্ষর করছে এবং ইতিমধ্যে তারা সে ব্যাংক থেকে তাদের লোন পাওয়া শুরু করেছে। আমাদের যে কনসেশন পিরিয়ড সেটা হচ্ছে 25 বছর, সেই অনুযায়ী তারা টোল নেবে এবং 25 বছর পরে এটা বাংলাদেশ সরকারের কাছে তারা হস্তান্তর করবে। PPP প্রকল্পের আওতায় করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে মোট খরচ হবে 8,940 কোটি টাকা, যার 27% বহন করবে বাংলাদেশ আর বাকি 73% বিনিয়োগ করবে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি। রাজধানী ঢাকার যানজট নিরসনের সবচেয়ে কার্যকরী পদক্ষেপ বলা হচ্ছে এই ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে। যদিও কাজ শুরু হওয়ার পর গত 8 বছরে এর মাত্র 25% অগ্রগতি হয়, এ নিয়ে কিছুটা হলেও আশাহত এই নগরবাসী। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু এই প্রকল্পের সমস্ত জমি অধিগ্রহণ ও অর্থ ছাড় হয়ে গিয়েছে, তাই আগের বছরের শুরুতেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল পেতে শুরু করবে এই নগরবাসী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীরা নিজেরাই করছেন করোনা পরীক্ষা। মহামারীকালে এমন অব্যবস্থাপনা দেখে অসন্তুষ্ট বটেই, রীতিমতো উদ্বিগ্ন তারা। এ অবস্থায় স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট দিলেন নানা সীমাবদ্ধতার অজুহাত। অস্বাস্থ্যকর পরিবেশে নামমাত্র পরীক্ষার পর তাদের পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েল রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীরা জানান, স্থলবন্দরে এসে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের পর মানতে হচ্ছে স্বাস্থ্য বিভাগের কঠোর নির্দেশনা। তবে স্থলবন্দরের করোনা টেস্টের বাধ্যতামূলক কার্যক্রমের অব্যবস্থাপনা দেখে যাত্রীদের চোখ যেন ছানা বড়া। খোলা আকাশের নিচে পুকুর পাড়ে অস্বাস্থ্যকর পরিবেশে করোনা টেস্টের কার্যক্রম দেখে অনেক যাত্রী ঝুঁকির আশঙ্কায় নিজের টেস্ট নিজেই করে ডাক্তারের ভূমিকা পালন করছেন। এমন পরিস্থিতিতে করোনা ঝুঁকি আরও বাড়বে বলে অভিমত ভারত ফেরত যাত্রীদের। নিজের টেস্ট এখন নিজে করলাম, কিন্তু এখানে ছোট ছোট কটন বাদ দিয়ে মানুষ নিজেরা ঢুকাচ্ছে, এখন স্যাম্পলটা তো ঠিক মতো বের হয়ে আসবে না। একটা খোলা জায়গার মধ্যে আমাদের হচ্ছে করোনা টেস্ট করা হচ্ছে, যেরকম জায়গা নেওয়া হচ্ছে ওটা তো একদমই অপরিষ্কার। আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল অফিসার জানান, অবকাঠামোহীন এবং অরক্ষিত অবস্থায় স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই তারা করোনার টেস্ট করাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন তারা। খোলা আকাশের নিচে করে প্রতিদিনই করতেছি, আর আমার এগুলো আমি নিজে করি, আমার অ্যাসিস্ট্যান্ট পাই না। আমাদের দায়িত্বটা হচ্ছে প্যাসেঞ্জার আসার পরে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা, তারা কোথায় কোয়ারেন্টাইন করবে সেই জিনিসটাকে আমরা দেখছি। এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি স্বীকার করে অবকাঠামো ও জনবল সহ নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। যথাযথ পিপি সহ অন্যান্য শারীরিক যে বিষয়গুলো আছে নিশ্চিত করে যাতে স্যাম্পলটি কালেকশন করা হয়, এই বিষয়টি আমরা দেখব। গত 26 এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত 1412 জন যাত্রী আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে যান। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে দফায় দফায় লকডাউন বিধি নিষেধেও ঠেকানো যাচ্ছে না সীমান্তবর্তী বেশিরভাগ জেলার করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজশাহী অঞ্চলে আরও 7 জন মারা গেছেন। হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে শয্যা সংকট। গত 24 ঘন্টায় রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন। এর মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের 3 জন, রাজশাহী, পাবনা, নাটোর ও নওগাঁর 1 জন করে। মেডিকেলে 448 জনের নমুনা পরীক্ষায় 197 জন করোনা শনাক্ত হয়েছেন। রোগীর অনেক চাপ, এইভাবে চলাফেরা করলে আস্তে আস্তে বাড়তে থাকবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, অন্য যে বর্তমান যে সীমান্তবর্তী জেলাগুলো আছে, এগুলো কিন্তু রেট অফ ইনফেকশন ভেরি হাই। শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা দরকার। নওগাঁয় গত 24 ঘন্টায় করোনা সংক্রমণের হার বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সীমান্তবর্তী উপজেলা নিয়ামতপুর, সাপাহার ও পত্নীতলায়। পরিস্থিতি সামাল দিতে সোমবার থেকে জেলার হাসপাতালে করোনা রোগীদের জন্য নতুন ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। হাসপাতালের দোতলায় একটা অংশ
আমরা ওয়ার্ড অন্যত্র শিফট করেছি। আরও কিছু নতুন বেড স্থাপন করতে পারবো কোভিড রোগীর জন্য। সীমান্তের আরেক জেলা সাতক্ষীরায় একদিনেই করোনা সংক্রমণের হার 47% থেকে বেড়ে 53% ঠেকেছে। উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। জীবিকার সন্ধানে অনেক ক্ষেত্রে লকডাউন মানতে পারছে না। লকডাউনকে কার্যকর করার জন্য আরও কিছু সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল। নাটোরে গত 24 ঘন্টায় আক্রান্তের হার 49 ভাগ। শহরে আক্রান্তের হার বেশি হয় সোমবার থেকে বিনামূল্যে পরীক্ষার জন্য বিশেষ বুথ চালু করেছে জেলা প্রশাসন। আমরা 1000 লোককে প্রতিদিন টেস্ট করব এবং আমরা প্রকৃত চিত্র বোঝার জন্য আমরা এটা শুরু করেছি। দিনাজপুরে গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর 14টি বেডের একটিও খালি নেই। মানুষ যদি মাস্ক না পরে তাহলে এই সংক্রমণের হার আরো বৃদ্ধি পাবে। আমাদের সচেতন হওয়াটা আমাদের লক্ষ্য। এদিকে সপ্তাহ জুড়ে ঠাকুরগাঁয়ে বেড়েই চলেছে করোনা রোগী। জেলায় একদিনে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় যশোরে 161 জন, মংলায় 20 জন, চুয়াডাঙ্গায় 8 জন করোনা আক্রান্ত হয়েছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। আগে জানিয়েছি রাজশাহীতে আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 7 জন। সবশেষ খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি, রাজশাহীতে এখনও বেড়েই চলেছে করোনার প্রকোপ, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এর প্রকোপ। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 7 জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন, যারা সবাই করোনা পজিটিভ ছিলেন বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। সব মিলিয়ে এখনও আমরা প্রচুর পরিমাণ রোগী আসতে দেখছি, তবে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে কিন্তু যারা খুবই বেশি মুমূর্ষু অবস্থায় আছেন তাদেরকেই আর কি আগে ভর্তি নিচ্ছেন, এমনটা জানিয়েছেন চিকিৎসকরা। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা যেটি বলছেন, তাদের এখানে সর্বোচ্চ 232টি বেড রয়েছে এবং প্রায় সবকটি বেডই কিন্তু এখন রোগীতে ভর্তি রয়েছে করোনা, এবং তাদের জন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে এবং বেশ কিছুদিন আগে 15 জন চিকিৎসক এখানে আনার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত তারা তাদের যে সেবা সেটি কিন্তু দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। তবে এই যেভাবে করোনার প্রকোপ বাড়ছে, এভাবে যদি রোগীর সংখ্যাও বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু আগামীতে এই সংকট চরম আকার ধারণ করবে। সেটি অক্সিজেন এবং চিকিৎসক সব ক্ষেত্রে কিন্তু এটি মারাত্মক আকার ধারণ করবে। আজকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 20 জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন নতুন করে, এবং সব মিলিয়ে এই 20 জনের মধ্যে 16 জনই কিন্তু রাজশাহী জেলার, বাকি 3 জন ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার ছিলেন 1 জন। এছাড়া রাজশাহী এই মেডিকেলে এখানে আইসিইউর ব্যবস্থা রয়েছে 17টি, যে 17টির মধ্যে কিন্তু 15টি বেডেই কিন্তু মুমূর্ষু অবস্থায় করোনা রোগীরা এখানে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে এই অঞ্চলের মানুষদের সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। তারা গতকালকেও একটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন বিকেল 5টার পর থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত সব ধরনের দোকানপাট এবং চলাচলের ক্ষেত্রে একটি বিধিনিষেধ আরোপ করেছেন, যাতে করে এই করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি, জানাচ্ছিলেন সেখানকার করোনার সবশেষ খবর। জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে 2020-21 অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত রাখতে সব চেষ্টা চালাচ্ছে সরকার। অন্যদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিচালনাগত স্বচ্ছতা নিয়ে আসতে 1 বছরের মধ্যে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। নাটোরের বৃহত্তম আম বাজারে প্রতি বছর আমের মৌসুমে প্রায় 200 কোটি টাকার আম বেচাকেনা হলেও করোনার ঊর্ধ্বগতির কারণে এবারই বাজারে নেই ক্রেতা। বাইরের জেলাগুলোতে আম সরবরাহ না হওয়ায় ক্ষতির মুখে বাগান মালিকরা। তবে স্বাস্থ্যবিধি মেনে আম পরিবহনের ব্যবস্থা করেছেন নাটোরের পুলিশ সুপার। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে। নাটোর জেলায় উৎপাদিত 13 জাতের আমের মধ্যে গত 20 মে থেকে মিষ্টি জাতের আম বাজারজাত হচ্ছে। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া ও লক্ষণভোগ সহ বিভিন্ন জাতের আম গাছ থেকে নামানো শুরু হয়েছে।
জেলার বৃহত্তম আমবাজার বড়াইগ্রাম উপজেলার আহমদপুরের আড়তগুলোতে বাগান মালিকরা আম আনলেও ক্রেতা নেই। করোনা সংক্রমণ বাড়ায় অন্য জেলার ক্রেতা শূন্য বাজার ও আড়তগুলো। বাগান মালিকরা জানান, গত বছরের চেয়ে এবার প্রতিমন আম 400 থেকে 500 টাকা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। লকনাম 500 থেকে 550 টাকা, হিমসাগর আম 1200 থেকে 1600 টাকা। যে আম গেল বছর 2000 টাকা বেচছি, ওই আম এখন এবার 600 টাকা মন। যে যত্নগুলি করেছি বাগানে আমরা ওষুধপাতি দেয়া, আসলে এই আমটা আমরা বাজারে তুলি, আমরা বিক্রি করতে পারতেছি না। খুবই খারাপ অবস্থান, আমের কোনো বাজারে নাই। পাটিপত্র যদি বাইরে থেকে আসে তাহলে আশা করা যায় যে আমের দামটা ভালো হবে। আম বাজারজাতের জন্য বাগান মালিক ও আড়তদারদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার। স্বাস্থ্যবিধি মেনে বাইরের জেলার ব্যবসায়ীদের এখানে অবস্থান ও নিরাপদে আম সরবরাহের ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি যেন এবারের আম উৎপাদন, বিপণন এবং সকল ক্ষেত্রে সফলতার সাথে এই মৌসুম শেষ হয়। আহমদপুর বাজার থেকে প্রতি মৌসুমে 30 থেকে 35,000 মেট্রিক টন আম বিক্রি হয়। জেলায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা 80,000 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। বিস্তারিত জানাতে নওগাঁর মধ্যবাজার এলাকায় আমের পাইকারি আড়তে আছেন সহকর্মী এমআর রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি। ধন্যবাদ তামিম। গেল 25শে মে কিন্তু আনুষ্ঠানিকভাবে আম নামানো শুরু হয়েছিল বরেন্দ্র এলাকায়। এরপর থেকে ধীরে ধীরে কিন্তু আড়তগুলোতে আমের সরবরাহ বাড়তে থাকে। তবে চলতি সপ্তাহে আমের সরবরাহটা ব্যাপক এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর কারণ হিসাবে চলতি সপ্তাহে কিন্তু তাপমাত্রা কিছুটা বেশি থাকার কারণে আমের পরিপক্কতাটা বেশ বেড়েছে। এ কারণে গাছ থেকে কিন্তু আম নামানো প্রবণতাটাও বেশ লক্ষ্য করা যাচ্ছিল। হঠাৎ করে আমের সরবরাহ বৃদ্ধি হয়েছে একদিকে, অন্যদিকে কিন্তু করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে কিন্তু আমের বাজারে এক প্রভাব পড়েছে। প্রতি মন আমে কিন্তু প্রথম দিকে যে আমটা বিক্রি হচ্ছিল 1700 টাকা, গোপালভোগ 1800 টাকা পর্যন্ত, সেই দরটা কিন্তু এখন এসে নেমে গিয়ে কিন্তু 1250 বা 1300 টাকা প্রতি মনে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য যেসব জাত রয়েছে এই মৌসুমে এখন ল্যাংড়া, খিরসা এবং লকনা জাতীয় আমের সরবরাহটা আড়তে বেশ লক্ষ্য করা যাচ্ছে। তবে সরবরাহ বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু দরের জায়গাটা একদিকে যেমন নিচে নেমে এসেছে, অন্যদিকে কিন্তু দূরের পাইকার না থাকার কারণে কিন্তু প্রতি মনে 200 থেকে 250 টাকা পর্যন্ত এরকম একটি দর পতন। স্বাভাবিকভাবে যারা আমের ব্যাপারী রয়েছেন তারা বলছেন যে হঠাৎ করে একটা দর পতনের কারণে তাদের কাঙ্ক্ষিত যে বাজার ব্যবস্থা ছিল এটা কিন্তু অনেকটাই তাদের আশাহত করেছে। তবে জেলায় কিন্তু আমের উৎপাদন এবছর ব্যাপক হয়েছে। প্রতি হেক্টরে 14 মেট্রিক টন আম কিন্তু বাজারজাত করতে পারছে বাগানীরা। বিগত মৌসুমগুলোর চেয়ে কিন্তু এবছর আমের অনুকূল আবহাওয়ার কারণে কিন্তু ফলনের হারটা অনেক বেশি। কৃষি বিভাগ বলছে যে এই মৌসুমে কিন্তু তারা 26,000 হেক্টর বাগান থেকে প্রায় 4.5 লাখ মেট্রিক টন কিন্তু আম উৎপাদনের একটি লক্ষ্যমাত্রা ধরেছে এবং এই বাজার ব্যবস্থা তারা ধরেছে প্রায় 1500 কোটি টাকা। তবে হঠাৎ করে কিন্তু এরকম একটি দর পতনের কারণে কিন্তু একদিকে বাগানীরা যেমন আশাহত, অন্যদিকে যারা আম কারবারের সাথে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু বেশ শঙ্কা ফিল করছেন। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি, জানাচ্ছিলেন সেখানকার আম বাজারের খবরাখবর। দুপুরের সময় আরও থাকছে। জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতের নতুন কমিটি ঘোষণা। আহমেদ শফির ছেলে ইউসুফ মাদানি সহকারী মহাসচিব, বাদ পড়লেন মামুনুল। ঐতিহাসিক 6 দফা বাঙালির বাঁক বদলের ক্ষণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতা বিশ্বাস করে না ও 6 দফা দিবস মানতে চায় না, তারাই দেশের স্বাধীনতাকে হেয় করছে। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই নির্বাচনে অংশগ্রহণ করে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে এক সম্মেলনে 6 দফা প্রস্তাব পেশ করেন জাতিজনক বঙ্গবন্ধু। আজকে স্বাধীনতার 50 বছর পরও স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা এখনও এই দেশে রাজনীতি করে। বিএনপির মতো একটি বড় দল সেই স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে, তাদের দলেও স্বাধীনতা বিরোধীরা আছে। যারা স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে
তারা বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থার অভাব রয়েছে। স্বাধীনতা যদি চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা 7ই মার্চ 7ই জুন এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকত। জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিব করে ঘোষণা করা হয়েছে হেফাজত ইসলামের নতুন কমিটি। সকালে রাজধানী খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটিতে সহকারী মহাসচিব করা হয়েছে আল্লামা আহমদ শফির ছেলে ইউসুফ মাদানিকে। এদিকে কমিটি থেকে বাদ পড়েছেন বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ মামলার আসামিদের। ৪৩ দিন পর সোমবার বিলুপ্ত কমিটির আমির জোনায়েদ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদিকে স্বপদে বহাল রেখে ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম। দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ওলামাদের সাথে পরামর্শক্রমে হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে। ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা: মোহতারাম আমির হজরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, হজরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম, ঢাকা মহাসচিব। নতুন কমিটিতে সহিংসতা ও ধর্ষণ সহ নানা মামলায় কারান্তরীণ বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ অনেকেই বাদ পড়লেও এসব নেতাদের মুক্তির দাবিতে অনড় নতুন কমিটি। তাদেরকে যাতে মানসিক শারীরিক কোনো নির্যাতন করা না হয়, অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হয়, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যেও বলছি, এটা আমাদের অব্যাহত থাকবে। নতুন কমিটিতে নায়েবে আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে 9 জনকে, আর যুগ্ম মহাসচিব হয়েছেন 5 জন। কমিটিতে স্থান পেয়েছেন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির পুত্র ইউসুফ মাদানি। এছাড়া মহিবুল্লাহ বাবুনগরীকে প্রধান করে 16 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও 9 সদস্য বিশিষ্ট খাস কমিটি গঠন করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সন্তানদের ভরণ পোষণের আশায় এক মায়ের স্বেচ্ছায় কারাবরণ। হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির বদলে খাটছেন 3 বছর ধরে কারাবাস। বিষয়টি জানাজানি হওয়ায় তদন্তে বেরিয়ে আসে এমন অমানবিক গল্প। সোমবার বদলি জেল খাটা চট্টগ্রামের মিনুকে মুক্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন এটি বিচার ব্যবস্থার সঙ্গে ঘৃণ্যতম প্রতারণা। চতুর এক নারী আসামির প্রলোভনের ফাঁদে পড়েন 2 সন্তানের জননী চট্টগ্রামের মিনু। দ্রুত মুক্ত করা এবং সন্তানদের ভরণ পোষণের শর্তে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কুলসুমার বদলে জেলে যান তিনি। এরপর থেকে 3 বছর ধরে জেলে মিনু। এ সময়ে ভরণ পোষণ তো মেলেনি, উল্টো দীর্ঘায়িত হয় তার কারাবাস। তখনই হুঁশ হয় তার। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানালে তদন্ত হয়। আদালতের তদন্তে বেরিয়ে আসে পুরো ঘটনা। সোমবার দেশের উচ্চ আদালত মিনুকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিরপরাধ মিনুকে জেল খাটানোর বিষয়ে ব্যাখ্যা চেয়ে চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতের পিপি সহ 3 জনকে তলব করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ মিনুকে আশা দিয়েছিল যে সে তার ভরণ পোষণ ব্যবস্থা করবে, ডাল ভাতের ব্যবস্থা করবে, কিন্তু চতুর কুলসিমি কিছুদিন পরই তার ডাল ভাত দেয়া বা তার যে প্রতিশ্রুতি সেগুলি ভঙ্গ করে, যে কারণে জেলের অভ্যন্তরে মিনু আক্তার চিৎকার এবং আর্তনাদ করতে থাকে। এই আর্তনাদ জেলারদের কানে পৌঁছায় এবং পরবর্তী পর্যায়ে উদ্ঘাটিত হয় যে আসলে এই যে মিনুকে আটকে রাখা হয়েছে সে আসলে মিনু, সে কুলসুমি নয়। উচ্চ আদালত বলেছেন এ ধরনের ঘটনা বিচার ব্যবস্থার সঙ্গে ঘৃণ্যতম প্রতারণা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। প্রকৃত যিনি আসামি, যিনি কনভিক্ট কুলসুমা আক্তার কুলসুমি, তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এটি হলো ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমের উপর প্রতারণা। এই প্রতারণার রুট কি তা খুঁজে বের করতে হবে। গত 2 বছরে এরকম 26টি বদলি জেল খাটার নজির রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারের বাজেটেও বরাবরের মতো উপেক্ষিত সংস্কৃতি। প্রস্তাবিত বিশাল অঙ্কের বাজেটে এই খাতের কপালে জোটেনি 0.1%। দেশীয় সংস্কৃতির বিকাশে একে অপ্রতুল বলছেন সংস্কৃতি কর্মীরা। অর্থনীতিবিদরা বলছেন সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনে সংস্কৃতির গুরুত্ব অনুধাবন করে এ খাতে বরাদ্দ বাড়ানো এখন সময়ের দাবি। রিপোর্ট ফয়সাল মোর্শেদের। হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গবেষণাগারের ছাত্র। তার অস্বাভাবিক মৃত্যুতে আলোচনা ঝড় ওঠে যখন মৃত্যুর কারণ হিসেবে নতুন ধরনের মাদকের উপস্থিতির কথা জানায় তদন্তকারী সংস্থা।
দেশে প্রায় বন্ধ সুস্থ সাংস্কৃতিক চর্চা, বন্ধ হচ্ছে সিনেমা হল, করোনায় বন্ধ শিক্ষা কার্যক্রম, নেই গ্রামীণ সাংস্কৃতিক বলয়ের সেই চেনা রূপ। স্বাভাবিকভাবেই রুদ্ধ সুস্থ বিনোদন চর্চাও, তাই ভিন্ন মাধ্যমে বিনোদন অনুষঙ্গে ঝুঁকছে নতুন প্রজন্ম, কেউ কেউ ঝুঁকছেন উগ্রপন্থায়ও, ফলে প্রায়ই ঘটছে নানান দুর্ঘটনা। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন সুস্থ বিনোদন চর্চা, প্রয়োজন সাংস্কৃতিক আন্দোলনও। এমন যখন পরিস্থিতি, তখন জাতীয় বাজেট বারবার হতাশ করছে সংস্কৃতি কর্মীদের। বিগত বছরগুলোর মতো এবারও বাজেটে সংস্কৃতির ভাগ্যে জোটেনি পর্যাপ্ত বরাদ্দ। আপনি পেটের খিদাটা মেটালেন, মনের খিদাটা রয়ে গেল এবং সেই মনে ক্ষোভ হলো। সংস্কৃতি তো শুধু সংস্কৃতি কর্মীদের জন্য না, এটা জনগণের একটা উপাদান। এটার বাতাসের মতো মানুষের সাথে এটার অবস্থান। এটাকে বাদ দিয়ে তো একটি জনগোষ্ঠী হয় না, একটা সমাজ হয় না। প্রস্তাবিত 6 লাখ কোটি টাকারও বেশি বাজেটে সংস্কৃতি পেয়েছে মাত্র 0.098%। টাকার অঙ্কে যা মাত্র 587 কোটি টাকা। এই বরাদ্দ সংস্কৃতি বিকাশে কার্যকর নয় বলে মনে করছেন গবেষকরা। ভাষা থেকে শুরু করে সঙ্গীত, নৃত্য, বাদ্য, গীত, নাট্য, এই সব কিছুর সুরক্ষা এবং তালিকাভুক্ত করার জন্য ব্যাপক অর্থ বরাদ্দ প্রয়োজন। শুধু অবকাঠামোগত উন্নয়নের কথা না ভেবে কৈশোর আর তারুণ্যের মনোজগতের বিকাশে সমানভাবে প্রাধান্য পাওয়া উচিত সংস্কৃতি, বলছেন এই অর্থনীতিবিদ। টাকা খরচ করবার দক্ষতা বাড়ানো হচ্ছে সবচেয়ে বড় কাজ বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য এই মুহূর্তে আমি মনে করি। তারা বলছেন সংশোধিত বাজেটে অবশ্যই সংস্কৃতির জন্য বরাদ্দ বাড়াতে হবে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের রফতানি আয়ের অন্যতম খাত চিংড়ি শিল্প। বিপুল সম্ভাবনাময় এ খাত ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে শুধুমাত্র সঠিক নজরদারির অভাবে। বাজেটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্প নিয়ে নতুন করে কোনো পরিকল্পনা রাখা হয়নি, আর এতে হতাশা ব্যক্ত করেছেন এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। 1.5 কোটিরও বেশি শ্রমবাজার রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্পে। প্রান্তিক চাষি, মধ্যস্বত্বভোগী এবং রপ্তানিকারক সব মিলিয়ে দিন দিন চিংড়ি শিল্পের কদর বাড়ছে দেশে এবং বিদেশে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং পরিকল্পনার অভাবে বিশ্ববাজারে বাংলাদেশি চিংড়ির কদর থাকলেও সঠিকভাবে তা বিকশিত হতে পারছে না। ঘোষিত বাজেটে চিংড়ি শিল্পকে ঢেলে সাজানোর জন্য নেই কোনো প্রস্তাবনা বা পরিকল্পনার কথা। এতে হতাশা ব্যক্ত করেছেন এ শিল্পের সাথে জড়িত প্রান্তিক চাষি থেকে শুরু করে রপ্তানিকারকরা পর্যন্ত। আমাদের র মেটেরিয়ালসের অভাবে আমরা দীর্ঘদিন যাবৎ লস করতেছি। গভর্নমেন্টের কাছে বারবার এই বিষয়ে আমরা আবেদন করতেছি। কারোরই এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ আছে বলে আমার মনে হয় না। হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির নেতাদের দাবি, বাজেটে প্রান্তিক পর্যায়ের চাষিদের জন্য সুস্পষ্ট ঘোষণা থাকা প্রয়োজন ছিল। বিদেশে চিংড়ির দর পতনের কারণে আমাদের অনেক চিংড়ি চাষি ইতিমধ্যে তাদের লোকসান খেতে খেতে তারা বন্ধ করে তাদের ব্যবসাকে অন্য ব্যবসায় রূপান্তরিত করছে। অন্যদিকে চিংড়ি শিল্পে নতুন করে বাজেটে প্রণোদনা ঘোষণার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ব্যাংক ঋণ মওকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়িক নেতারা। আমাদের এই ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের তালিকা প্রণয়ন করে তাদেরকে সুস্পষ্টভাবে তাদেরকে ভর্তুকি দেওয়া উচিত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 2013-14 অর্থ বছরে বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি হয়েছিল 63,000 মেট্রিক টন। উৎপাদন কম হওয়ার কারণে 2019-20 অর্থ বছরে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 32,800 মেট্রিক টনে, যার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বাংলাদেশ ভারত বিশ্বকাপ বাছাইয়ের খবর। গ্রুপে এগিয়ে যাওয়ায় মিশনে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে এই ম্যাচে জয় তুলে নিতে চান জামাল ভুঁইয়ারা। অন্যদিকে প্রথম জয়ের খোঁজে হন্যে হয়ে আছে ভারতও। দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8টায়। র্যাঙ্কিংয়ে এগিয়ে বলেই বাংলাদেশ ভারতের কাছে অবজ্ঞার ভাবখানা এমন, লাল সবুজ তেরোরা চাইলেই হারাতে পারে। যদিও রেকর্ড বলছে ভিন্ন কথা। গেল এক যুগে বাংলাদেশ তো ওদের কাছে হারেইনি, বরং বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে যুব ভারতীতে কোনোভাবে মান বাঁচিয়েছিল ব্লু টাইগাররা। দৃশ্যমান পার্থক্য সত্ত্বেও মূলত জেমির কৌশলী ফুটবলে নাকাল ভারত। একই সূত্রে গেল ম্যাচে আফগানদের আটকে দিয়েছে তপু রহমতরা। এবার সুনীল ছেত্রীদের পালা। আমরা আফগানিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছি তাতে আমি আত্মবিশ্বাসী। এটা ধরে রাখতে পারলে জিতবো। তবে ওরা দারুণ দল, সেই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। তবে ম্যাচটা কঠিন হবে।
ভারত টিম হিসেবে খুবই ভালো দল, প্রতিপক্ষকে সমীহ করছি। কোচের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করাই আমাদের লক্ষ্য। প্রবাসীদের দারুণ একটা ম্যাচ উপহার দিয়ে পয়েন্ট পেতে চাই। এবারের বিশ্বকাপ বাছাই ভারতের কাছে হতাশার। ভালো খেলেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ইগর স্টিম্যাক বাহিনী। যদিও ওদের মধ্যমাঠ ও আক্রমণ ভাগ যথেষ্টই শক্তিশালী। পোস্টের নিচে গুরপ্রীত সিং একাই যথেষ্ট প্রতিপক্ষকে রুখে দিতে। সবকিছুর কম্বিনেশনে বাংলাদেশের বিপক্ষে জয়ের গেরো খোলার অপেক্ষায় ওরা। বাংলাদেশ ভালো দল, সম্প্রতি ওরা দারুণ ফুটবল খেলছে, তবে আমরা ওদের থেকেও ভালো। এই ম্যাচ আমরা জিততে চাই, সেই সামর্থ্য আমাদের আছে। সাম্প্রতিক রেকর্ড ভারত বাংলাদেশকে সমান্তরালে রাখলেও পরিসংখ্যানে এগিয়ে ব্লু টাইগাররা, যেখানে লাল সবুজদের জয়ের প্রহর পেরিয়েছে 1.5 যুগ। এসএম ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জটিলতা কেটে যাওয়ায় দ্রুত এগোচ্ছে দেশের প্রথম উড়াল সড়ক নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলবে আগামী মার্চেই। পুরো চালু হলে অর্ধেকে নামবে ঢাকার যানজট। এবং আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীরা নিজেরাই করছেন পরীক্ষা। চরম অব্যবস্থাপনায় লোকবল সংকটের অভিযোগ। রাজশাহীতে 24 ঘন্টায় করোনায় 7 জনের মৃত্যু। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।